আদালতের নির্দেশে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস। অবশেষে উচ্চ আদালতের নির্দেশে রবিবার হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠে হাজিরা দিলেন বীজপুরের গেরুয়া শিবিরের লড়াকু যুবনেতা সুদীপ্ত দাস। প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যাওয়ার পর তিনি ৬ নম্বর ফর্ম পূরণ করেন। তারপর তাকে কাছড়াপাড়া পুরসভায় শুনানির জন্য ডাকা হয়, কিন্তু আদালতের নির্দেশ রয়েছে তিনি বীজপুর থানা এলাকায় ঢুকতে পারবেন না। কাছড়াপাড়া পুরসভার বীজপুর থানা এলাকার মধ্যে পড়ে। এই বিষয়ে সুদীপ্ত জানান, শুনানির জন্য তিনি এসডিও এবং এআরওর কাছে আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে তাকে শুনানির জন্য বারাসাতে এআরওর কাছে ৭ নম্বর ঘরে ডেকে পাঠানো হয় গত 29 জানুয়ারি, কিন্তু 31 জানুয়ারি সেই নোটিশ বাতিল হয়ে যায়। এরপর তিনি বাধ্য হয়ে উচ্চ আদালতে শরণাপন্ন হন। অবশেষে আদালতের নির্দেশে এদিন তিনি শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন। আমার নামটা কেটে গেছিল, তো ৬ নম্বর ফর্ম ফিল আপ করেছি। ৬ নম্বর ফর্ম ফিল আপ করার পরে আমার শুনানি এসেছিল কাছড়াপাড়া পৌরসভাতে। তো কাছড়াপাড়া পৌরসভাতে শুনানি আসার পর আমি আবেদন করি, যেহেতু হাইকোর্টের অর্ডারে আমি কাছড়াপাড়া বীজপুর জুরিসডিকশনে ঢুকতে পারবো না, বীজপুর থানা জুরিসডিকশনে। কাছড়াপাড়া মিউনিসিপ্যালিটিটা বীজপুর থানার মধ্যে। তো আমি সেই মর্মে আবেদন করি যে আমি ওখানে যেতে পারবো না। আমি এসডিওর কাছে যাই, ইআরওর কাছে আবেদন করি। সেই আবেদনের ভিত্তিতে 29 তারিখ আমার কাছে একটা নোটিশ আসে যে আমার শুনানি হবে বারাসাত ইআরওর 507 নম্বর ঘরে। 29 তারিখ আসে। 29 তারিখ ওই নোটিশ আসার পর 31 তারিখ আবার ওই নোটিশটা ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে আমার কাছে আছে যে আবার কাছড়াপাড়া পৌরসভায় যেতে হবে। কেন হলো, কি কারণে, ওই হাইকোর্টের আইনকে অবজ্ঞা করে আমাকে দুদিনের মধ্যে কি এমন সিচুয়েশান তৈরি হলো, কাদের নির্দেশে কিভাবে কাছড়াপাড়া পৌরসভায় ডাকা হলো আমি জানি না। তারপর আমি হাইকোর্টে যাই, যে হাইকোর্ট আমাকে অর্ডার দিয়েছে যে ওই বীজপুর থানা জুরিসডিকশনে যেতে পারবো না, তাহলে আবার এরা আমাকে এখানে ডাকছে। সেই থানার সেই কোর্টে মামলা করার পর আগামীকাল আমার সেখানে হিয়ারিং। গতকাল তারপরে খুব তৎপরতা শুরু হয়ে যায়। তৎপরতা শুরু হওয়ার পর আমাকে গতকালই হিয়ারিংয়ে ডেকেছিল। 1টার সময় নোটিশ করে যে 4টে আসতে হবে, কিন্তু সেই সময় আমি কালকে আউট অফ স্টেশন ছিলাম। তো সেই জন্য আমি আজকে সময় চাই, আজকে এসছি। সুদীপ্তর অভিযোগ, নির্বাচন কমিশনের অধীনে যারা কাজ করছেন, যেমন ইআরও কিংবা এআরও, এরা সবাই রাজ্য সরকারি কর্মচারী। হয়তো এরা শাসক দলের চাপে পড়ে নোটিশ বাতিল করে দিয়েছে। সুদীপ্তর আরও অভিযোগ, সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তাকে ভোটার তালিকায় নাম তুলতে হয়রানির শিকার হতে হয়েছে। রাজ্য সরকারের যারা এই নির্বাচন কমিশনে যারা এই সমস্ত কাজগুলো এআরও বা যা আছে, সব তো রাজ্য সরকারের কর্মচারী। কোন প্রেশারে নোটিশ ক্যান্সেল হয়ে গিয়ে আবার দুদিন পরে আবার একই জায়গায় ডাকে, এটা ভোটার লিস্টের নাম তুলতে দেবে না। এই যদি মানসিকতা বীজপুরের মানুষের কাছে আমি বলবো যে বর্তমান যারা আছেন, যাদের অঙ্গুলি হেনন এগুলো হচ্ছে, তাদের এত চিন্তা যে একটা ছেলে ভোটার লিস্টে নাম তুলবে না। আমি আবারও বলছি, একটা মধ্যবিত্ত বাঙালি সাধারণ ঘরের ছেলে আমি, হাতি ঘোড়া কিচ্ছু নই। তাকে আটকানোর এই যে প্রয়াস, এই প্রয়াসের বিরুদ্ধে যাই হোক, সেই হাইকোর্টের দরজা খোলা আছে, সেই দরজায় আজকে হিয়ারিং হলো, হয়ে গেল। বীজপুরের যুবনেতার অভিযোগ, নির্বাচন কমিশনের কাজে যারা যুক্ত আছেন তারা সরকারি কর্মচারী, তাই ওনারা তৃণমূলের নেতাদের নির্দেশ মেনেই কাজ করেন, যার ফলে তিনি হয়রানির শিকার হলেন। আমি আগে ভোটার ছিলাম কাছড়াপাড়া পৌরসভার, কিন্তু এখন তো আমি বাড়ি করে এখানে চলে এসেছি। তো এখানকার আমি এখন এখানে নাম তুললাম 15 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, সেটা তারা বলতে পারবে যারা চেষ্টা করছে। আমি তো সেই জন্যই হাইকোর্টে জবাব চেয়েছিলাম। একদম আমি বলছি রাজ্য নির্বাচন, আপনারা বলবেন নির্বাচন কমিশন করছে, কিন্তু আমি বলছি যে কর্মচারীরা নির্বাচন কমিশনে কাজ করছে তারা রাজ্য সরকার নিয়ন্ত্রিত, রাজ্য সরকারের নেতাদের, তৃণমূলের নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত। ফলে তাদের এই চেষ্টায় 29 তারিখের নোটিশ 31 তারিখ ক্যান্সেল হয়ে গেছে। 100 বার ষড়যন্ত্র। হলো, কাজ তো হলো, বাধা আসছে, কাজ চলছে, অনেকের সহযোগিতাও পাচ্ছি। না, ডকুমেন্টস যা ছিল সব দিয়ে দিলাম। তিনি আক্ষেপের সুরে বলেন, দিদিমণি কালো কোট পরে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, অথচ অভয়ার বিচার চাইতে কিংবা চাকরি প্রার্থীদের হয়ে দিদিমণি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না। তার দাবি, বীজপুরে গণতন্ত্রের সংজ্ঞা বদলে দিয়েছে তৃণমূল, কিন্তু 2026 সালের নির্বাচনের পর বিজেপি ক্ষমতা এলে শুধু বীজপুর নয়, গোটা বাংলায় গণতন্ত্রের সংজ্ঞা বদলে যাবে। দিদিমণি কালো কোট পরে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কিন্তু দিদিমণি আমি বাংলার ছেলে, আমার হয়ে হিয়ারিং করতে যাচ্ছেন না, আপনার হয়ে যাচ্ছে না, বেকার যুবকের জন্য যাচ্ছে না, চাকরি প্রার্থীদের জন্য যাচ্ছে না, ডিএ পাওয়ার জন্য যাচ্ছে না, কারোর জন্য যাচ্ছেন না, কিন্তু সবার জন্যই বলতে যাচ্ছেন।
দিদি সবার জন্য কোথায় যাচ্ছেন? এইখানে যারা উপস্থিত আছেন রাজ্য সরকারের কর্মচারী, আমি বলছি তাদের ডিএর জন্য সংগ্রামী মঞ্চ লড়তে হচ্ছে। ডি আটকে রাখছে, সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, দিদিমণি কেন সেইটাকে আটকানোর চেষ্টা করছে? কালো কাট পরে উনি অভয়ার বিচার চাইতে কেন সুপ্রিম কোর্টে যায়নি? বেকার 26,000 চাকরি প্রার্থীদের হয়ে কেন সুপ্রিম কোর্টে যাননি? সারা রাজ্যের নিদর্শন যে কোর্টে গিয়ে হচ্ছে নাম তুললো বীজপুরের একজন নাগরিক। এটা আপনারাই দেখুন যে বীজপুর কি আলাদা, কেন কেন চিন্তা। এবার এটা তারা বলতে পারবেন, আমার তো কিছু, আমি তো নিজেকে বলছি আমি একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা সাধারণ ছেলে। আমি এটাই বুঝতে পারছি না এদের চিন্তাটা কেন, আমি নিজে কনফিউজড। এটা বিরোধী দল বলে। বিরোধী দল বলে, এবার তাই এটা বিরোধী দল তো থাকবে, গণতন্ত্রে বিরোধী দল থাকবে না? এটা হয় না, সেটা হওয়া উচিত। ডেমোক্রেসির সংজ্ঞা বদলাচ্ছে বদলে দিয়েছে তৃণমূল। বীজপুর। ডেমোক্রেসি আসবে আগামী দিনে। 26-এ নির্বাচনের পর বীজপুরের সমস্ত বিরোধী দল, তৃণমূল কংগ্রেসও 26-এর পরে বিরোধী দল থাকবে, সেদিন তারা শ্বাস নিয়ে খোলা হাওয়ায় রাজনীতি করবে, সিপিএম রাজনীতি করবে, কংগ্রেস রাজনীতি করবে, শাসক বিজেপি সেদিন বাধা দেবে।